কোটিপতি মেয়ে সাফাইকর্মীকে বলল, তোমার অকাত কি? তারপর যা হল, ইনসানিয়াত কাজে লাগল। বন্ধুরা, সাইকেলের ঘণ্টা যখন কলেজ গেটের সামনে বেজে উঠল, ঠিক সেই মুহূর্তে কিসমত দুটো একদম আলাদা দুনিয়াকে মুখোমুখি এনে দাঁড় করিয়ে দিল। ওই ছেলেটার বয়স মোটে ১৯-২০ মাঝে। সাদা কাপড়, কাঁধে পুরনো ব্যাগ, চোখে স্বপ্নের ঝিলিক আর পায়ে জমিনের সত্যতা। প্রতিদিনের মতো সে সাইকেল থেকে নেমে গেটের দিকে এগিয়ে যাচ্ছিল যে সামনে থেকে আসা চকচকে লাক্সারি গাড়ি হঠাৎ তার পথে এসে পড়ল। ব্রেকের শব্দ, লোকের চিৎকার, আর পরের মুহূর্তেই সাইকেলের ব্যালেন্স নষ্ট হয়ে গেল। গাড়ি থামেনি, বরং অহংকারের মতো দাঁড়িয়ে রইল। গাড়ির দরজা খুলে গেল, উঁচু হিল, ব্র্যান্ডেড কাপড়, চশমার পিছনে লুকানো ঠান্ডা চাহনি। ওই মেয়েটার বয়স ১৮-১৯ বছর, যার জীবন ছিল ছবির মতো। কখনো সিমলার তুষার, কখনো সমুদ্রের ঢেউ, কখনো লন্ডনের রাস্তায় হাসতে হাসতে হাঁটা। তার সঙ্গে সবসময় বান্ধবীদের ঝাঁক, হাসির শোরগোল আর টাকার বেপরোয়া ভাব। সে সাইকেলের দিকে তাকালো, তারপর ছেলেটার দিকে। দেখে চালাতে পারো না? গলায় প্রশ্ন ছিল না, হুকুম ছিল। বান্ধবীরা হেসে উঠল। কেউ তার জুতো দেখল, কেউ ব্যাগ, কেউ বলল, এই কলেজেও এমন লোক আসে। ছেলেটা মাথা নিচু করল, সাইকেল তুলল। গলা থেকে আওয়াজ বেরোল না, শব্দ বেরোল না, শুধু একটা গভীর শ্বাস, যেন প্রতিদিনের অপমানের হিসেব সে একাই রাখে। এটা সেই কলেজ ছিল, শহরের সবচেয়ে দামি, সবচেয়ে হাইফাই, যেখানে ফি শুনে ভালো ভালোর ঘুম উড়ে যায়। আর সেই কলেজই যার জন্য এই ছেলেটার বাবা নিজের জীবন ঘষে দিয়েছিলেন। মজুরি, ঋণ, তাচ্ছিল্যের বোঝা সব সহ্য করে শুধু একটা স্বপ্ন দেখেছিলেন, আমার ছেলে পড়বে। ছেলেটা জানত এক একটা টাকার দাম কি। সে জানত স্বপ্ন কত পরিশ্রম চায়, আর তাই সে প্রত্যেক ক্লাসে সবার আগে বসত। প্রত্যেক প্রশ্নের উত্তর তার কাছে থাকত। টিচার তার দিকে তাকালে ক্লাস চুপ হয়ে যেত। সেই মেয়েটা যে কিছুক্ষণ আগে হেসেছিল, এখন পিছন ফিরে তাকে দেখতে শুরু করল। ক্লাসরুমে তার উপস্থিতি আলাদা ছিল। শব্দের সরলতা, উত্তরে গভীরতা। সে পড়ত না, বুঝত আর বোঝানোর শক্তি রাখত। ধীরে ধীরে অজান্তেই মেয়েটার চোখ বারবার তার ওপর আটকে যেতে লাগল। শুরুটা তাচ্ছিল্য থেকে হয়েছিল, এত পড়ে কি করবে, সাইকেল থেকে সিইও হওয়া যায় না। কিন্তু সময়ের সঙ্গে গলা বদলে গেল। প্রশ্ন হতে লাগল, এটা বুঝিয়ে দাও, এটা কিভাবে এলো, আর এখান থেকেই কিছু বদলাতে শুরু করল। সেই মেয়েটা যে জীবনকে শুধু এনজয় করতে শিখেছিল, প্রথমবার কাউকে পরিশ্রম করতে দেখছিল। সেই ছেলেটা যে সবসময় নিজেকে ছোট মনে করত, প্রথমবার কারো চোখে জায়গা করে নিচ্ছিল। কলেজের লাইব্রেরি, ক্যান্টিনের কোণ, প্রজেক্টের গভীর রাত, কথা বাড়তে লাগল, হাসি ভাগ হয়ে যেতে লাগল। আর কখন দিল দিলের সঙ্গে কথা বলে ফেলল, কেউ জানতে পারল না। ছেলেটা কখনো নিজের অবস্থা বলেনি, না বলেছে যে তার বাবা কত কষ্টে ফি ভরেন, না বলেছে যে সে প্রতি রাতে পরের দিনের চিন্তায় ঘুমায়। সে শুধু পড়তে থাকল, এগিয়ে যেতে থাকল। মেয়েটাও প্রথমবার কারো সঙ্গে সরলতা অনুভব করল, বিনা দেখানো, বিনা ব্র্যান্ড, বিনা শোরগোল। সে হাসলে দিল থেকে, আর শুনলে মন দিয়ে। প্রেম চুপচাপ এসেছিল, বিনা দস্তক, বিনা ঘোষণা। কিন্তু প্রত্যেক গল্পে একটা দেয়াল থাকে। সেই দেয়ালের নাম ছিল মেয়েটার বাবা। কড়া মন, উঁচু চিন্তা আর টাকার নেশা। যখন তার জানা গেল যে তার মেয়ের ঝোঁক একটা সাধারণ পরিবারের ছেলের দিকে, তখন বাড়ির মেজাজ বদলে গেল। এই নাম আর কখনো মুখে নেবে না, আমাদের সঙ্গে তার রাস্তা এক নয়, তুমি লন্ডনে যাবে, এগিয়ে যাবে। ফয়সালা শোনানো হয়ে গেল। মেয়েটা কেঁদে দেখল, বোঝাতে দেখল, কিন্তু যেখানে অহংকার বসে থাকে সেখানে প্রেমের ভাষা বোঝা যায় না। একদিন বিনা বিদায় বলে সে চলে গেল। ছেলেটা কলেজ গেটে দাঁড়িয়ে রইল। সেই গেট, সেই জায়গা, কিন্তু আজ সাইকেলের ঘণ্টা বাজল না। আজ আওয়াজ দিলের ভিতরে ছিল। দিন কেটে গেল, কলেজ শেষ হল, স্বপ্নও সঙ্গে বড় হল। ছেলেটা নিজেকে আটকে রাখেনি, সে প্রতিযোগিতা দিল, এগিয়ে যেতে থাকল, প্রতিবার নিজের পরিচয় থেকে এক ধাপ উপরে। কিন্তু একটা সত্যি তার সঙ্গে চলতে থাকল, সেই মেয়েটা। সময় করবট নিল। বছরগুলো পরে সেই শহরেই সেই মেয়েটার কোম্পানি, উঁচু বিল্ডিং, কাচের দেয়াল আর ভিতরে চকচকে দুনিয়া। আর সেই দুনিয়ায় একজন সাফাইকর্মী মাথা নিচে করে হাতে ঝাড়ু, পরিচয় লুকানো। সে সেই ছেলেটাই ছিল। কেন? কারণ প্রেম কখনো কখনো বদলা চায় না, শুধু সত্যতা চায়।
আর কখনো কখনো কারো ঘমন্ড ভাঙার জন্য নিজেকে মুছে ফেলতে হয়। একদিন সেই অফিসের করিডরে চোখাচোখি হলো। মেয়েটা থমকে দাঁড়ালো। ছেলেটা নিচু হলো। সে চিনতে পারল না, কিন্তু দিলে কিছু একটা অনুভব করল। তার পা যেন সেখানেই আটকে গেল। সামনে ঝাড়ু দেওয়া ছেলেটাকে কেমন চেনা চেনা লাগল। মুখে সেই স্থিরতা, চোখে সেই গভীরতা। কিন্তু মন তৎক্ষণাৎ দিলকে থামিয়ে দিল। না, এটা কি করে সম্ভব? সে নিজেকে সামলে বিনা কথা বলে এগিয়ে গেল। উঁচু হিলের শব্দ করিডরে গুঞ্জন করতে থাকল। ছেলেটা সেখানেই দাঁড়িয়ে রইল, মাথা নিচু করে, যেন তার শ্বাস এখনও সেই মুহূর্তে আটকে আছে। সেই দিনের পর গল্প বদলাতে শুরু করল। এখন সেই মেয়েটা যখনই অফিসে আসত, তার চোখ অজান্তে তাকেই খুঁজত। কখনো কফি মেশিনের কাছে, কখনো ফাইল রুমের বাইরে, কখনো মিটিং হলের কোণে। আর প্রতিবার সেই দৃশ্য, ছেলেটা নিচু হয়ে কাজে ডুবে, কারো সঙ্গে চোখাচোখি না করে। একদিন তার বান্ধবী হেসে বলল, কি ব্যাপার, আজকাল তুমি কেমন হারানো হারানো থাকো? সে চুপ করে রইল, কারণ সে নিজেও জানত না সে কি খুঁজছে। সময় কাটতে লাগল, আর একদিন কিসমত তাকে বাধ্য করল। করিডরে পানি পড়ে গিয়েছিল, মেঝে পিচ্ছিল হয়ে গিয়েছিল। সে তাড়াহুড়ো করছিল, ফোনে কোনো ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে বলতে এগিয়ে গেল, আর হঠাৎ পা পিছলে গেল। এক মুহূর্ত, শুধু এক মুহূর্ত। পড়ার আগে কেউ তার হাত ধরে ফেলল। ফোন নিচে পড়ল। শ্বাস আটকে গেল। সে উপরে তাকালো। সেই ছেলেটা। প্রথমবার তার চোখ উঠল, আর সেই এক নজরে যেন সময় থেমে গেল। সে কিছু বলার আগেই সে হাত ছেড়ে দিল আর পিছিয়ে গেল। সরি ম্যাডাম, শুধু এটুকুই বলল। গলা সেই গলা, দিলে কোথাও গুঞ্জন করে উঠল। সে মন দিয়ে তাকালো। এবার মুখটা স্পষ্ট ছিল, আর এবার দিল জোরে বলল, এই তো। কিন্তু তারপর অহংকার বলল, না, এটা সম্ভব নয়। সে নিজেকে সামলে ফোন তুলল। সাবধানে থাকো, রুক্ষ গলায় বলল, আর এগিয়ে গেল। কিন্তু তার পা ভারী হয়ে গিয়েছিল। সেই রাতে সে ঘুমাতে পারল না। বারবার সেই মুখ, সেই চোখ, সেই গলা। তাকে কলেজ মনে পড়ে গেল। ক্লাসরুম। একটা ছেলে যে সবসময় চুপ থাকত, যে প্রত্যেক প্রশ্নের উত্তর দিত, যার মজা উড়ানো হতো, আর তবু সে হাসত। তার দিল জোরে ধরাস করল। না, সেই বাক্য অসম্পূর্ণ রয়ে গেল। পরের দিন সে ইচ্ছে করে দেরি করে অফিস ছাড়ল। করিডর খালি ছিল। সে ছিল ঝাড়ু দিতে দিতে। এবার সে নিজেকে আটকাল না। তুমি এখানে কবে থেকে কাজ করছো? ছেলেটা চমকে উঠল। তারপর মাথা নিচু করে বলল, অনেক দিন থেকে, ম্যাডাম। তোমার নাম কি? সে জিজ্ঞেস করল। এক মুহূর্তের নীরবতা। তারপর উত্তর এলো, রাহুল। নাম বদলে গিয়েছিল, কিন্তু ব্যথা সেই ছিল। সে তাকে মন দিয়ে তাকাল। আগে কোথায় পড়তে? পড়াশোনা আর আগেই শেষ হয়ে গেছে ম্যাডাম। সে হালকা হাসি দিয়ে বলল, এখন কাজই জীবন। তার দিলে কিছু একটা খোঁচা দিল। সে বিনা কথা বলে সেখান থেকে চলে গেল। কিন্তু এখন সন্দেহ বিশ্বাসে বদলে যাচ্ছিল। কিছুদিন পর অফিসে একটা বড় ইভেন্ট ছিল, বোর্ড মিটিং। বড় বড় কোম্পানির লোক আসছিল। সে খুব ব্যস্ত ছিল। ফোন, মিটিং, রাগ, নির্দেশ, আর সেই তাড়াহুড়োয় তার পার্স কোথাও পড়ে গেল। সন্ধে পর্যন্ত তার খেয়ালও হলো না। যখন সে পার্কিংয়ে পৌঁছল, তখন একটা আওয়াজ এলো, ম্যাডাম। সে ঘুরল। সেই ছেলেটা হাতে তার পার্স। এটা আপনার? সে পার্স নিল, আর হঠাৎ তার চোখ একটা জিনিসে পড়ল। ভিতরে একটা পুরনো ছবি, কলেজের একটা গ্রুপ ফটো, যাতে সেই নিজে ছিল আর তার পিছনে দাঁড়ানো সেই ছেলেটা। তার আঙুল কাঁপতে লাগল। এই ছবি তোমার কাছে কি করে? ছেলেটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, কখনো কখনো কিছু স্মৃতি ছাড়া মুশকিল হয় ম্যাডাম। এখন সে আর নিজেকে আটকে রাখতে পারল না। তুমিই তো সেই। ছেলেটা প্রথমবার সোজা তার চোখে তাকাল। সেই এক নজরে বছরগুলোর ব্যথা, পরিশ্রম, প্রেম আর স্থিরতা ছিল। হ্যাঁ, শুধু এইটুকুই বলল। তার পায়ের নিচে মাটি সরে গেল। তুমি এই অবস্থায় এখানে? তার গলা কাঁপছিল। ছেলেটা হাসল। অবস্থা মানুষকে বলে না ম্যাডাম, মানুষ অবস্থার সঙ্গে লড়ে নিজেকে গড়ে। সে কিছু বলতে চাইল, কিন্তু শব্দ বেরোল না। ঠিক সেই মুহূর্তে কিসমত শেষ আঘাত করল। লিফটের কাছে তার বাবা দাঁড়িয়েছিলেন। ঝকঝকে স্যুট, ঠান্ডা চাহুনি, সেই ঘমণ্ড। তার চোখ রাহুলের উপর পড়ল, আর পরের মুহূর্তেই তাচ্ছিল্য এলো। এই সাফাইওয়ালা এখানে কেন ঘুরছে? নিজের অকাতে থাকো। রাহুল মাথা নিচু করে নিল। কিন্তু এবার মেয়েটা চুপ করে রইল না। সে তার বাবার দিকে তাকালো। আর প্রথমবার চোখে ভয় ছিল না, বরং প্রশ্ন ছিল। আর সেখানেই ঝড়ের শুরু হলো। সে তার বাবার দিকে তাকালো। প্রথমবার মেয়ে নয়,
মানুষ হয়ে, প্রথমবার ধনী ঘরের উত্তরাধিকারী নয়, একজন নারী হয়ে। পাপা? গলা ধীরে ছিল, কিন্তু কাঁপছিল না। আপনি তাকে এভাবে কেন বললেন? পুরো করিডর নিস্তব্ধ হয়ে গেল, ফাইল থেমে গেল, পা থেমে গেল। বাবা অবাক হয়ে মেয়েকে তাকালেন। কি মানে তোমার? গলায় অবাক ছিল, রাগ নয়। এখন সে গভীর শ্বাস নিল। মানে এই যে এটা একজন মানুষ, আর এখানে কাজ করে বলে ছোট হয়ে যায় না। বাবার ভ্রু কুঁচকে গেল। তোমার কি হয়েছে? এমন লোকের সঙ্গে কথা বলারও একটা সীমা আছে। রাহুল এখনও মাথা নিচু করে দাঁড়িয়েছিল, যেন সে জানে এই লড়াই তার নয়, তার। মেয়েটা এক পা এগিয়ে এলো। আপনি সবসময় শিখিয়েছেন যে পরিশ্রমী সম্মান, তাহলে এটা সম্মানের যোগ্য কেন নয়? এক মুহূর্তের নীরবতা, তারপর বাবার ধাক্কা। তুমি বাচ্চামি করছো, এরা জন্ম থেকেই নিচু হওয়ার জন্য জন্মায়। সেই শব্দগুলো করিডরে নয়, সোজা দিলে আঘাত করল। রাহুলের আঙুল শক্ত হয়ে গেল, কিন্তু সে মাথা তুলল না। মেয়েটার চোখ ভিজে এলো, কিন্তু চোখের পানি পড়ল না। এবার না। যদি এরা নিচু হয়, সে কাপা কিন্তু স্পষ্ট গলায় বলল, তাহলে উপরে থেকেও আপনি এত ছোট কেন লাগছেন? পাপা? এখন ঝড় দেখা যাচ্ছিল। বাবার মুখ লাল হয়ে গেল। বস, আমার সামনে জবান লড়াবে? আমি জবান লড়াচ্ছি না, সে বলল। আমি প্রশ্ন করছি, আর প্রশ্ন সেই হয় যা ঘামণ্ডকে সবচেয়ে বেশি খোঁচা দেয়। বাবা গার্ডকে ইশারা করলেন, একে এখান থেকে বার করে দাও। রাহুল কিছু বলার জন্য মুখ খুলল, কিন্তু মেয়েটা তাকে থামিয়ে দিল। সে এগিয়ে এলো, সোজা তার বাবার সামনে। যদি এটা যায়, সে বলল, তাহলে আমিও এই অফিসে এক পা রাখব না। এবার বাবা চুপ হয়ে গেলেন, কারণ তার প্রথমবার মনে হল মেয়ে হাত থেকে পিছলে যাচ্ছে। সেই রাতে বাড়িতে নিস্তব্ধতা ছিল। ডাইনিং টেবিলে কোটি টাকার প্লেট ছিল, কিন্তু কারও খিদে ছিল না। মেয়েটা নিজের ঘরে বসেছিল, হাতে সেই পুরনো ছবি, কলেজের। সে কাঁদল না, কিন্তু প্রত্যেক স্মৃতি তার বুকে হাতুড়ির মতো পড়ছিল। তাকে সেই দিন মনে পড়ল যখন সে প্রথমবার রাহুলের মজা উড়িয়েছিল, যখন তার সাইকেল নিয়ে হেসেছিল, যখন তাকে ছোট মনে করেছিল। আর আজ সেই ছেলেটাই তার দুনিয়া নাড়িয়ে দিচ্ছিল। ওদিকে একটা ছোট ঘরে রাহুল নিজের নীরবতার সঙ্গে লড়ছিল। সে জানত এখন খেলা এগিয়ে গেছে। পরের দিন অফিসে একটা বড় ঘোষণা হওয়ার কথা ছিল, একটা নতুন ডিল, একটা নতুন কোম্পানির মার্জার। আর সেই মিটিংয়ে একজন নতুন সিইও আসছিল, কেউ জানত না কে। মেয়েটা সকালে তাড়াতাড়ি অফিসে পৌঁছল। তার দিল অদ্ভুত অস্থিরকায় ছিল। মিটিং হল ভরে গিয়েছিল, বড় বড় নাম, বড় বড় লোক। তার বাবা ফ্রন্ট রোতে বসেছিলেন, মুখে সেই আত্মবিশ্বাস। তখন দরজা খুলে গেল, সবার চোখ সেদিকে গেল। একজন লোক ভিতরে ঢুকল, সাদা স্যুট, সোজা চলা, আর চোখে সেই স্থিরতা। মেয়েটার দিল থেমে গেল। সে রাহুল ছিল, কিন্তু আজ তার হাতে ঝাড়ু ছিল না, আজ তার হাতে ফাইল ছিল। মিটিং শুরু হল। চেয়ারম্যান বললেন, আজ আমরা আপনাদের আমাদের নতুন পার্টনার এবং গ্রুপ সিইওর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। এক একটা শব্দ যেন বিদ্যুৎ হয়ে পড়ল। মিস্টার রাহুল শর্মা। পুরো হল নিস্তব্ধ। মেয়েটার শ্বাস আটকে গেল। বাবার চোখ ফেটে রইল। রাহুল এগিয়ে এলো, মাইক ধরল, আর প্রথমবার মাথা নিচু করে নয়, মাথা তুলে বলল, আমি সেই যাকে আপনি কাল তার অকাত মনে করিয়ে দিয়েছিলেন। ঘর কেঁপে উঠল। আমি সেই যে সাইকেল চড়ে এই কলেজে পা রেখেছিল, আর আমি সেই যাকে আপনি কখনো নিজের মেয়ের যোগ্য মনে করেননি। বাবার আঙুল চেয়ারে আঁকড়ে গেল। রাহুল মেয়েটার দিকে তাকাল। তার চোখে চোখের পানি ছিল, কিন্তু এবার লজ্জার নয়, সত্যের। আমি নিজের পরিচয় লুকিয়েছিলাম, রাহুল বলল, কারণ আমার বদলা চাইনি। আমি শুধু দেখতে চেয়েছিলাম মানুষকে তার কাপড়ে বিচার করা হয় নাকি তার কাজে। সে গভীর শ্বাস নিল। আর আজ ফয়সালা আপনাদের করতে হবে। হলে নিস্তব্ধতা ছিল, এমন নিস্তব্ধতা যা শুধু সত্যের সামনে আসে। মেয়েটা দাঁড়িয়ে উঠল, পা কাঁপছিল, কিন্তু গলা স্পষ্ট ছিল। আমার উত্তর পেয়ে গেছি। এখন সবার চোখ তার ওপর ছিল। মিটিং হলে যেন শ্বাস নেওয়াও ভারী হয়ে গিয়েছিল। কেউ বুঝতে পারছিল না যে এই মুহূর্ত ইতিহাস হতে চলেছে নাকি সম্পর্কের কবর। মেয়েটা এক পায়ে গিয়ে এলো। তার হাত হালকা কাঁপছিল, কিন্তু তার রিড় সোজা ছিল। সে প্রথমে তার বাবাকে তাকালো, সেই বাবা যার আঙুল ধরে সে হাঁটতে শিখেছিল,
যার টাকা তাকে প্রতিটি স্বপ্ন দিয়েছিল, কিন্তু যার চিন্তা আজ তাকে সবচেয়ে বড় প্রশ্ন দিয়েছিল। তারপর সে রাহুলকে তাকালো, সেই রাহুল যাকে সে কখনো সাইকেলওয়ালা ছেলে মনে করেছিল, যাকে অবস্থা নিচু করেছিল কিন্তু ভাঙেনি। সে গভীর শ্বাস নিল। পাপা, সে বলল, আপনি আমাকে সবসময় শিখিয়েছেন যে দুনিয়ায় সবচেয়ে বড় জিনিস পরিচয়। বাবা গলা উঁচু করলেন। এখনও তার বিশ্বাস ছিল মেয়ে ঘুরে যাবে, কিন্তু আজ মেয়েটা এগিয়ে বলল, আমার বুঝতে পেরেছি যে পরিচয় টাকায় নয়, ইনসানিয়াতে গড়ে। হলে ফিসফিস শুরু হয়ে গেল। বাবার আগে বললেন, তুমি কি বলতে চাও? মেয়েটার চোখ ভিজে উঠল, কিন্তু গলা আরও শক্ত হল। আমি এটা বলতে চাই যে আপনি যে মানুষকে কাল ঔকাত মনে করিয়ে দিয়েছিলেন, সে রাহুলের দিকে ইশারা করল। আজ সেই মানুষেরই যোগ্যতা এই কোম্পানিকে এগিয়ে নিয়ে যাবে। বাবার শ্বাস দ্রুত হল। তোমার হুঁশ আছে? তুমি কি বলছ? পুরো হুঁশ আছে বাবা, সে বলল। হয়তো প্রথমবার। রাহুল কিছু বলতে চাইল, কিন্তু শব্দ তার গলায় আটকে গেল। সে এই মুহূর্ত কখনো ভাবেনি যে মেয়েটার জন্য সে নিজের পরিচয় লুকিয়েছিল, আজ সেই সত্যের সঙ্গে তার সামনে দাঁড়িয়ে। মেয়েটা সবার সামনে বলল, আমি কলেজে সবচেয়ে বড় ভুল করেছিলাম। আমি মানুষকে তার অবস্থায় মেপেছিলাম। তার চোখ থেকে চোখের পানি পড়ে গেল। আর আজ আমার সেই ভুলের উত্তর পেয়ে গেছি। হলে নিস্তব্ধতা ছিল। কোনো তালি নয়, কোনো আওয়াজ নয়, শুধু সত্যি ছিল। বাবা উঠে দাঁড়ালেন। তার মুখে রাগ নয়, অসহায়তা ছিল। যদি তুমি এই মানুষের পক্ষ নাও, তিনি বললেন, তাহলে বুঝে নাও তুমি আর আমার মেয়ে নও। এই শব্দগুলো তলোয়ারের মতো ছিল। পুরো হল শিউরে উঠল। মেয়েটা এক মুহূর্তের জন্য থেমে গেল। তার চোখের সামনে শৈশব ঘুরে গেল। মায়ের কোল, বাবার হাত, বড় বাড়ি, আরাম। তারপর তাকে সেই দিন মনে পড়ল। করিডরে ঝাড়ু দেওয়া রাহুল, নিচু চোখ, কিন্তু সোজা আত্মসম্মান। সে চোখের পানি মুছে বলল, যদি মেয়ে হওয়ার দাম কাউকে ছোট মনে করা হয়, তাহলে সে গভীর শ্বাস নিল। তাহলে আজ থেকে আমি শুধু একজন মানুষ থাকতে চাই। হল কেঁপে উঠল। বাবা কিছুক্ষণ তাকে তাকিয়ে রইলেন, তারপর বিনা কথা বলে সেখান থেকে বেরিয়ে গেলেন। দরজা বন্ধ হল, আর সেই শব্দের সঙ্গে একটা যুগ শেষ হয়ে গেল। রাহুল এগিয়ে এলো। তার চোখে না জয় ছিল, না ঘমণ্ড, শুধু সম্মান ছিল। তোমার এসব করার দরকার ছিল না, সে ধীরে বলল। মেয়েটা হাসল। সেই হাসিতে ব্যথাও ছিল আর শান্তিও। কিছু লড়াই নিজের জন্য লড়তে হয়, সে বলল। সেই দিনের পর সব কিছু বদলে গেল। মেয়েটা কোম্পানিতে নিজের পজিশন ছেড়ে দিল। লাক্সারি গাড়ি পিছনে রয়ে গেল। বড় বাড়ি খালি হয়ে গেল, কিন্তু তার মুখে প্রথমবার সত্যিকারের শান্তি ছিল। রাহুল তাকে কখনো প্রতিশ্রুতি দেয়নি, না মহলের, না বিলাসের। সে শুধু এটুকু বলেছিল, আমি তোমাকে ছোট অনুভব করতে দেব না। আর এটাই ছিল সবচেয়ে বড় সম্পদ। কিন্তু গল্প এখনও শেষ হয়নি, কারণ ভাঙা ঘমণ্ড প্রায়শই শেষ আঘাত করে। আর পরের দিন বাবা ঠিক সেটাই করলেন যা কেউ ভাবেনি। সকালের রোদ শহরের উঁচু বিল্ডিংয়ে পড়ছিল। খবরের কাগজে শুধু একটা খবর, কোম্পানির উত্তরাধিকারী ছেড়ে দিল কোটি টাকার সাম্রাজ্য। লোকে একে জেদ বলছিল, কেউ একে ড্রামা, কিন্তু কেউ সেই মেয়েটার দিলের দাম বুঝল না। ওদিকে বাবা নিজের ঘরে একা বসেছিলেন। প্রথমবার বাড়ি এত বড় আর এত খালি লাগছিল। না চাকরদের আওয়াজ ভালো লাগছিল, না টাকার ঝনঝন। তার সামনে টেবিলে সেই পুরনো ফাইল পড়েছিল, রাহুল শর্মা। তিনি সারা রাত সেই ফাইল পড়েছিলেন। প্রতি পাতা, প্রতি অর্জন, অল্প বয়সে সংগ্রাম, বিনা সাহায্যে এগিয়ে যাওয়ার গল্প। সেই ছেলেটা যাকে তিনি অকাত মনে করিয়ে দিয়েছিলেন, তার আঙ্গুল কাঁপছিল। দুপুর হতে না হতে তিনি ড্রাইভারকে ডাকলেন, গাড়ি বার করো। ড্রাইভার অবাক হল, কোথায় যাবেন স্যার? তিনি জানালা দিয়ে বাইরে তাকিয়ে বললেন, যেখানে ইনসানিয়াত বেঁচে আছে। গাড়ি থামল একটা সাদা অফিসের সামনে। না ভিড়, না শোরগোল, শুধু সরলতা। ভিতরে রাহুল ফাইলে ডুবেছিল। মেয়েটা পাশেই বসেছিল, মুখে শান্তি ছিল। দরজা খুলে গেল। সে থমকে গেল, শ্বাস থেমে গেল। বাবা সামনে দাঁড়িয়ে। কিছুক্ষণ কেউ কথা বলল না। সেই লোক যিনি কখনো ঝুঁকতে শেখেননি, আজ তার চোখে না রাগ ছিল, না ঘমণ্ড, শুধু ক্লান্তি ছিল। তিনি রাহুলের দিকে তাকালেন, তারপর মেয়ের দিকে, আর হঠাৎ তিনি ঝুঁকে পড়লেন। ঘর নিস্তব্ধ হয়ে গেল। ক্ষমা করে দাও, তিনি ভারী গলায় বললেন, আমি হেরে গেছি। মেয়েটার চোখ থেকে চোখের পানি বেরিয়ে এলো। রাহুল এগিয়ে এলো। স্যার, আপনার ঝুঁকার দরকার নেই,
সে বলল। বাবা মাথা নাড়লেন। না বেটা, কিছু ভুল শুধু ক্ষমা চাওয়াতেই ঠিক হয়। তিনি মেয়ের হাত ধরলেন। আজ বুঝলাম, সম্পদ উত্তরাধিকার হতে পারে, কিন্তু ইনসানিয়াত নয়। মেয়েটা কেঁদে ফেলল। এবার স্বস্তির চোখের পানি ছিল। কয়েক মাস পর বিয়ে সরলভাবে হলো। না শোরগোল, না দেখানো, শুধু সত্যিকারের আপনজন। সেই মেয়েটা যে কখনো ঘমণ্ডে বেঁচেছিল, আজ পরিশ্রমে খুশি ছিল। রাহুল যে পরিচয় লুকিয়েছিল, আজ নিজের সত্যতার সঙ্গে দাঁড়িয়েছিল। বাবা নিজে সবাইকে ডেকে বললেন, আমার সবচেয়ে বড় সম্পদ এই সম্পর্ক। সময় কেটে গেল। একদিন সেই মেয়েটা একটা গরিব বাচ্চাকে পড়াচ্ছিল। সে হেসে বলল, পড়ো, লেখো। ঔকাত নয়, যোগ্যতাই কথা বলে। গল্প এখানে শেষ হয় না। গল্প সেখানেই শুরু হয়, যেখানে মানুষ মানুষ হয়। শিক্ষা যে মানুষকে তার অবস্থায় মাপে, সে কখনো মানুষ হতে পারে না। আর যে প্রেম বোঝে, সেই সবচেয়ে ধনী হয়। এখন আপনারা বলুন, যদি আপনাদের সামনে টাকা আর ইনসানিয়ত দাঁড়ায়, তাহলে আপনি কাকে বেছে নেবেন? বন্ধুরা, যদি এই গল্প আপনার দিল ছুঁয়ে থাকে, তাহলে কমেন্টে নিজের মতামত অবশ্যই লিখুন। কারণ আপনার একটা চিন্তা কারো পুরো জীবন বদলে দিতে পারে। যদি এই গল্প আপনার দিল ছুঁয়ে থাকে, তাহলে ভিডিও লাইক করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনি এই গল্প কোন গ্রাম বা শহর থেকে পড়ছেন সেটাও বলুন।